করছেন, এখনো খেলছেন। অনেকের কাছে সেই বিষয়গুলো পরিষ্কার হয়ে উঠছে এবং অনেকে সেই মন্তব্যগুলোই করছেন। আচ্ছা, শনিবার সন্ধ্যায় বিএনপিকে, এনসিপিকে, জামাত ইসলামীকে কেন বৈঠকের জন্য ডাকা হলো? বৈঠক সম্পর্কে বলছি, তার আগে একটু মনে করিয়ে দিই। গত 9.5 মাসে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বৈঠকগুলো করেছেন, নিশ্চয়ই আপনাদের মনে পড়ে, এর সবকটি প্রায় যখন তিনি বিপদে পড়েছেন অথবা কোনো বিষয় যখন সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন সরকারের উপদেষ্টা, তখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছেন। যেমন ভারত বিরোধী অবস্থান কেমন হবে সেই বিষয়ে একবার সবাইকে ডাকলেন। আবার 15ই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে যে সরকারি ছুটি ছিল সেটি বাতিল করা হবে কিনা সে বিষয়ে ডাকলেন। এরকম যখনই কোনো রকম সমস্যায় পড়েছেন নিজের জায়গা থেকে তখন রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন, কিন্তু নির্বাচন ইস্যুতে বা অন্যান্য ইস্যুতে, জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে কখনোই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেননি। এবারও তিনি বিপদে পড়েছিলেন মানে তিনি বিপদ অনুভব করছিলেন। সেনাপ্রধান গত 21শে মে অফিসার্স অ্যাড্রেসে যে জনপ্রত্যাশার কথাগুলো তার কণ্ঠে প্রতিধ্বনিত করলেন, সেখান থেকে মনে হলো যে তিনি সম্ভবত বিপদে পড়তে যাচ্ছেন, এবং যার কারণে আমরা কিছু নাটক দেখলাম পদত্যাগের। তার পরবর্তীতে কেউ কেউ তাকে পরামর্শ দিল, বিশেষ করে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, যে সবাইকে নিয়ে রাজনৈতিক আলোচনা করতে হবে, সবাই যে তার সঙ্গে আছে সেটি প্রমাণ করতে হবে। সেই জায়গা থেকে প্রাথমিকভাবে শনিবার বিএনপি, জামাতে ইসলামী এবং এনসিপিকে ডাকা হলো। রোববার আবার সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। এখন এই বৈঠকে গিয়ে বিএনপি কি করলো? বিএনপির অবস্থাতেও মানুষ অনেক হতাশ, অনেক। তারা সেই গতানুগতিক দাবি তুলল, না তুলে উপায় নেই, কিন্তু কতখানি কথা আদায় করতে পারলো? বিএনপির দাবিগুলোর মধ্যে কি আছে বা কি ছিল যেটি গণমাধ্যমকে জানিয়েছে? তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেছে, তারা একটি রোড ম্যাপ দাবি করেছে, তারা নতুন যে দাবিটি মানে সাম্প্রতিক সময়ে সংযোজন হয়েছে, সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, সাথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, তাদের অপসারণ দাবি করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে। আর এর বাইরে আওয়ামী লীগের বিচার বা আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার চলবে। পরবর্তী যে সরকার, নির্বাচিত সরকার আসবে, সেই সরকারের সময় বিচার অব্যাহত থাকবে, তার জন্য নির্বাচন থেকে থাকবে না। আর সংস্কার যেগুলো হওয়ার কথা বা ঐকমত্য ভিত্তিতে যেগুলো সিদ্ধান্ত নেওয়া হবে সেগুলোও চলবে, নির্বাচিত সরকার এসেও বাকিগুলো করবে, এই কথাগুলো। এখন সাংবাদিকদের প্রশ্ন ছিল যে এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা কি বললেন? বিএনপির উত্তর হচ্ছে, যেমন যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ বলছেন, আশ্বাসের বিষয় ওনারা দেখবে। তো ওনারা তো দেখেই আসছে, আপনারা কি আদায় করলেন? আসলে কতটুকু বিএনপি আদায় করতে পারছে বা পারছে না, বিএনপি কতটা ক্ষতির সম্মুখীন হচ্ছে কি হচ্ছে না, এটা তো একান্তই তাদের নিজস্ব বিষয়, তাই না? মানুষের যদি প্রত্যাশা বা মানুষের যদি চাওয়া, কত দ্রুত একটা নির্বাচন অনুষ্ঠান করা যায়, যদিও বিএনপি সেই দাবিগুলো করছে, কিন্তু বিএনপির যে মাঝে মধ্যে কথাবার্তা বা যে কর্মকাণ্ড, সেখানে মানুষ হতাশ, তারা নরম গরম খেলা খেলেই যাচ্ছে। কি লাভ হলো এই বৈঠকে? এবং আমি বলছিলাম, প্রধান উপদেষ্টা যখন বিপদে পড়েন তখনই হই হই করে সবাইকে নিয়ে বসেন। এই অভিযোগগুলো তো নিশ্চয় আমি জানাচ্ছি না, এই অভিযোগগুলো রাজনৈতিক দলগুলোর যারা শীর্ষ নেতা তারাই একাধিকবার বলেছেন। আমার সঙ্গে বিভিন্ন টক শোতে যারা কথা বলেছেন তারাও এই কথাগুলো বলেছেন। তাহলে এখনো পর্যন্ত প্রধান উপদেষ্টার প্রতি এক ধরনের বিশ্বাস রাখা হচ্ছে, আস্থা রাখা হচ্ছে, না অন্য কোনো ধরনের বিপদের আলামত তারা দেখছে? কি বিপদ হতে পারে তার উপর আস্থা না রাখলে? এবং নাটক যে চলছে সরকারের, তার আরও একটি জলজান্ত উদাহরণ, একটা সবচেয়ে বড় প্রমাণ, সেটি হচ্ছে
শনিবার একনেক বৈঠকের পরে উপদেষ্টা পরিষদের সদস্যদের যেই রুদ্ধদ্বার বৈঠকটি হলো, সেই বৈঠকের পরে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে প্রথমবারের মতন একটি বিবৃতি এলো জাতির সম্মুখে। সেই বিবৃতিতে কি বলা হয়েছে এর আগে আমি উল্লেখ করেছি অন্য প্রসঙ্গে, কিন্তু সেভাবে ব্যাখ্যা করিনি। একটু খেয়াল করুন, বিবৃতিটা অনেক বড় এবং সেখানে একটা পর্যায়ে লেখা রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের উপরে অর্পিত 3টি প্রধান দায়িত্ব, নির্বাচন, সংস্কার এবং বিচার, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। এসব দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানান ধরনের অযৌক্তিক দাবি দেওয়া, উদ্দেশ্য প্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তাহলে এই যে কথাগুলো বলল, এর মধ্যে অবশ্যই কিছু বিষয় তো দৃশ্যমান, যে অযৌক্তিক দাবি দেওয়া কিংবা উদ্দেশ্য প্রণোদিত কর্মসূচি বিভিন্ন স্টেক হোল্ডাররা তো করছেন, সরকারের কিংবা রাজনীতির। দুটি শব্দ, উদ্দেশ্য প্রণোদিত এবং এখতিয়ার বহির্ভূত বক্তব্য, কাকে মিন করলো উপদেষ্টা পরিষদ? সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন সেদিকেই কি ইঙ্গিত করা হলো? এবং এই কথা তো সরকারের যারা ঘনিষ্ঠ, সরকারের যারা আশীর্বাদ পুষ্ট, তারা হুঙ্কার ছেড়ে এখনও বলছেন, যদিও শনিবার থেকে একটু কণ্ঠটা নেমে গেছে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কারণে সেনাবাহিনীর মাধ্যমে, তারপরেও সরকারের পক্ষ থেকে এই কথাটি এসেছে, সেনাপ্রধান কোনো ধরনের এখতিয়ার বহির্ভূত বা উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দেননি। যদি তারা এটিকে মিন করে থাকেন, সেনাপ্রধান যা বলেছেন, রাষ্ট্র পরিচালনার অন্যতম স্টেক হোল্ডার এখন সেনাবাহিনী। দেশে কোনো সাংবিধানিক সরকার আছে কিনা তা নিয়ে তো অনেক প্রশ্ন রয়েছে, এবং 5 আগস্ট যেভাবে সেনাপ্রধান নিজের কাজের সব দায়িত্ব তুলে নিয়েছিলেন, সেই জায়গা থেকে তার বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উন্নীত করার জন্য তিনি এই কথাগুলো, এই দাবিগুলো করতেই পারেন। তাহলে যে নাটক করে গত 2 দিন মানুষের দৃষ্টি অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করা হোক, অথবা নিজের জনপ্রিয়তা যাচাই করা হোক, যেই পদত্যাগের বিষয়টি আমরা শুনেছি, তার পরবর্তীতে এসে আবার এই ধরনের শব্দ সরকারের বিবৃতিতে উল্লেখ করা অবশ্যই একটা অন্যরকম খেলার অংশ, নাটকের অংশ। আর বৈঠকে যা হলো তা তো আর নতুন করে কিছু বলার নেই, অশ্বডিম্ব ছাড়া আর কিছুই না। আর বিবৃতিতে আরও কয়েকটি শব্দ উচ্চারণ করেছে, যে পরাজিত শক্তি এবং বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হচ্ছে। এগুলো হচ্ছে নিজেদের দোষ ঢাকার জন্য। এতদিনে যে মানে রাষ্ট্র ব্যবস্থার যে বিষয়গুলো রয়েছে, যার উপরে দাঁড়িয়ে রয়েছে একটা রাষ্ট্র, তার সব কিছু, অর্থনীতি, সমাজের যে আইন শৃঙ্খলা ব্যবস্থা, বিদেশি বিনিয়োগ, গণতান্ত্রিক ব্যবস্থা, বিভিন্ন আইন কানুন, কালা কানুনের প্রয়োগ, এই সব কিছুতে যে সরকার তার বিতর্কিত ভূমিকা আমাদের সামনে উপস্থাপন করেছে, সেগুলোকে ঢাকার জন্যই বারবার ওই বিদেশি শক্তি এবং পরাজিত শক্তি ইত্যাদি ইত্যাদি শব্দগুলো ব্যবহার করছে। এগুলো মানুষের বুঝতে বাকি নেই। দেখা যাক খেলাগুলো কোন পর্যন্ত চলে। নিশ্চয়ই কোনো খেলায় কখনো শেষ পর্যন্ত সফল হয়নি, এটুকু তো আমরা জানি। আল্লাহ হাফিজ, ভালো থাকুন।